আমি আপনার তারিক সাহেবের পাবলিকলি কংগ্রেচুলেট করেছি। ওনার সাথে আমার খুব পরিচয় নাই। তার ছোটবেলায় আমি ওনাকে চিনতাম। আর ফখরুল আলমগীর আমার বন্ধু, তাকে আমি চিঠি দিয়েছি, ব্যক্তিগত চিঠি। আর আমি আমাদের সিলেটের এই আরিফ সাহেবের সাথে কাজ করেছি, মেয়র আরিফের সাথে, ওনাকেও দিয়েছি। একে আমি কিসে বলেছি, এই ফখরুল এবং তারিক সাহেব বলেছি যে আপনাদের সামনে যে আকাশ সম সমস্যা হবে এবং বিদেশের সাথেও আপনাদের যে সমস্যা হবে, এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার জন্য আপনারা একা মোকাবিলা করতে পারবেন না। আপনারা সব দল মতের লোককে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই মোকাবেলা, জাতীয় ঐক্য নিয়ে আসতে হবে। নতুন সরকার আসছে, আমার আনন্দ এই জন্যে যে দুটো কারণে। একটি হচ্ছে যে টিরেন্ট একটা হিংসাত্মক সরকার যেটা ইউনূস সরকার ছিল, এবং অপকর্ম, একেবারে অপদার্থ এবং বিচারের নামে প্রহসন যারা শুরু করেছিল তারা চলে গেছে। এই রমজানের আসার সাথে সাথে আপনার তারা ইস্তফা দিয়েছে। আমরা ছোটবেলায় শিখেছিলাম যে রমজানের শয়তান পালায়। তো সেটা একটা আনন্দের। আর দ্বিতীয়ত, এই আপনার উগ্রপন্থী যারা টেরোরিস্ট টাইপের রেডিক্যাল জামাতি, তারা আসে। এই দুইটি কারণ আমাকে আহ, এই নতুন সরকার, এবং এরা তো এসেছে নির্বাচনের মাধ্যমে, রাশি, তারা কিভাবে তাদের অবশ্য বহু সমস্যা। আমার খুব মানে আই মাস্ট কংগ্রেচুলেট দ্য নিউ গভর্নমেন্ট। এইরকম কঠিন সমস্যার মধ্যে তারা সরকারের দায়িত্ব নিয়েছে, এই সাহসটা কিন্তু কম না। হ্যাঁ, কারণ ইউনূস সরকার তাদের অষ্টবিষ্টে বেঁধে আপনার চলে গেছে, এবং এই এমন ভাবে আটক করেছে, দড়ি দিয়ে বেঁধে পানিতে ফেলে দিয়েছে। এর মধ্যে এরা যে উত্তরণের জন্য আমি তাদের আমি কংগ্রেচুলেশন দিয়ে আপনি আপনার দর্শক। একমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক সরকারের, যিনি নির্বাচনের পরে বিজয়ী নেতাদের অভিনন্দন জানিয়েছেন। এর প্রতিক্রিয়া কি পেয়েছেন আপনি? না, তারা সরকারে এসেছে একটি, যদিও একটি প্রশ্নবিদ্ধ আপনার নির্বাচনের মাধ্যমে, যার জন্য দায়ী আগের সরকার। এই দেশের বৃহত্তর রাজনৈতিক দল, সেই আওয়ামী লীগের বাদ দেওয়া, সেইটা করেছে ইউনূস সরকার। এবং তারা নির্বাচনে এসেছে, প্রত্যেক নির্বাচনই প্রশ্নবিদ্ধ হয়। হ্যাঁ, ভোটাভুটিতে কারচুপি হয়। এদের বলেছে, টিআইবি বলেছে যে প্রায় 21% জালিয়াতি হয়েছে, 15% অ্যাবসেন্ট ছিল, মানে 1/3 ভোট জালিয়াতি হয়েছে। অল স্যাড এন্ড ডান, নতুন সরকার আসছে। আমার আনন্দ এই জন্যে যে দুটো কারণে। একটি হচ্ছে যে টিরেন্ট একটা হিংসাত্মক সরকার যেটা ইউনূস সরকার ছিল, এবং অপকর্ম, একেবারে অপদার্থ এবং বিচারের নামে প্রহসন যারা শুরু করেছিল তারা চলে গেছে। এই রমজানের আসার সাথে সাথে আপনার তারা ইস্তফা দিয়েছে। আমরা ছোটবেলায় শিখেছিলাম যে রমজানের শয়তান পালায়। তো সেটা একটা আনন্দের। আর দ্বিতীয়ত, এই আপনার উগ্রপন্থী যারা টেরোরিস্ট টাইপের রেডিক্যাল জামাতি, তারা আসে। এই দুইটি কারণ আমাকে আহ, এই নতুন সরকার, এবং এরা তো এসেছে নির্বাচনের মাধ্যমে, রাশি, তারা কিভাবে তাদের অবশ্য বহু সমস্যা। আমার খুব মানে আই মাস্ট কংগ্রেচুলেট দ্য নিউ গভর্নমেন্ট। এইরকম কঠিন সমস্যার মধ্যে তারা সরকারের দায়িত্ব নিয়েছে, এই সাহসটা কিন্তু কম না। হ্যাঁ, কারণ ইউনূস সরকার তাদের অষ্টবিষ্টে বেঁধে আপনার চলে গেছে, এবং এই এমন ভাবে আটক করেছে, দড়ি দিয়ে বেঁধে পানিতে ফেলে দিয়েছে। এর মধ্যে এরা যে উত্তরণের জন্য আমি কংগ্রেচুলেশন দিয়েছি। আমি আপনার
তারিক সাহেবের পাবলিকলি কংগ্রেচুলেট করেছি, ওনার সাথে আমার খুব পরিচয় নাই। তার ছোটবেলায় আমি ওনাকে চিনতাম। আর ফখরুল আলমগীর আমার বন্ধু, তাকে আমি চিঠি দিয়েছি, ব্যক্তিগত চিঠি। আর আমি আমাদের সিলেটের এই আরিফ সাহেবের সাথে কাজ করেছি, মেয়র আরিফের সাথে, ওনাকেও দিয়েছি। একে আমি কিসে বলেছি, এই ফখরুল এবং তারিক সাহেব বলেছি যে আপনাদের সামনে যে আকাশ সম সমস্যা হবে এবং বিদেশের সাথেও আপনাদের যে সমস্যা হবে, এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার জন্য আপনারা একা মোকাবিলা করতে পারবেন না। আপনারা সব দল মতের লোককে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই মোকাবেলা, জাতীয় ঐক্য নিয়ে আসতে হবে, এবং সেই জন্য আপনাদের প্রয়োজন হবে যে সব দলের থেকে এই সব নিষেধাজ্ঞা উইথড্র করা। যত রাজনৈতিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ আছেন তারা বিনা বিচারে আটক, তাদের সবাইকে ছেড়ে দেওয়া, এবং যতগুলো আপনার এই কি বল প্রশ্নবিদ্ধ রাজনৈতিক এবং পেশলেস কেস হয়েছে, মামলা হয়েছে, এগুলো আপনার সবগুলো নিজের তরফ থেকে উইথড্র করা। আমি মানে বলেছি আপনি এগুলো মির্জা ফখরুল বিএনপি মহাসচিব, তাকেও আহ, আপনি তাকেও আপনি এইগুলো লিখেছেন? আমি দিয়েছি, ওনাদের কাছে পৌঁছেছে। হ্যাঁ, এবং এই বলেছি যে এইগুলো করলে আপনার এই যাত্রাপথটা সহজ হতে পারে। হ্যাঁ, আর নতুবা আরো কঠিন হবে। তখন আহ, আর বলছি যে এই যে আপনি নতুন সম্মান পেয়েছেন, এই সম্মান উপরওয়ালার মালিক। আহ, এগুলোর খুব আপনার পাইতে বড় কষ্ট হয়, আর যাইতে খুব সহজ হয়ে যায়। সেই জন্য আপনি সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে। আর আমার মেয়রকে বলেছি যে আমরা আওয়ামী লীগ সরকার বহুগুলো সিলেট এবং দেশের উন্নয়নের জন্য একাধিক প্রজেক্ট হাতে নিয়েছিল, অনেকগুলো চালু হয়েছে, যেমন 6 লেন, যেমন সিলেট এয়ারপোর্ট, যেমন আপনার এই যে কি বলে যে সদর হাসপাতাল, যেমন আপনার সেকেন্ড ওসমানী হসপিটাল, যেমন আমাদের সিলেটের রাস্তাঘাটের উন্নয়ন, যেমন আমাদের নদীর দুই পারে বড় রাস্তা তৈরি করা, এই অনেকগুলো। তারপরে যেমন আপনার বাতিবিহীন তারবিহীন সিলেট শহর, এগুলো আমি শুরু করেছিলাম। হ্যাঁ, তো আমি বলেছি যে এই প্রজেক্ট গুলো, হ্যাঁ, আর তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়, তারপরে আপনার ইকোনমিক জোন, বলেছি এইগুলো আপনি যদি ওই যেগুলো শেখ হাসিনা অনুমোদন দিয়ে গেছে সেইগুলোই আপনি যদি পার্সিউ করেন, অর্জন করতে পারেন, তাহলে আপনার কিন্তু আহ, অনেক কাজ হয়ে যাবে। সুতরাং আমি জানি আপনাদের টাকা পয়সার অভাব, সুতরাং আপনার ওইগুলো যেগুলো করেছে দিয়ে গেছেন শেখ হাসিনা অনুমোদন করে সেইগুলোর পাশে করেন। যেমন আমার সিলেটের পানি নিষ্কাশনের জন্য এবং খাবার পানির জন্য যতন যে করা হয়েছে, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যেগুলো শেখ হাসিনা অনুমোদন দিয়ে গেছেন সেইগুলি আপনি বাস্তবায়ন করেন। And I must say that উনি was very positive. আপনার সাউন্ডটা খুব আস্তে শুনছেন, একটু জোরে বলবেন। আপনার যে আরিফকে, সিলেটে আরিফুল চৌধুরীকে কংগ্রেচুলেট করে আপনি যে লিখেছিলেন, ওইটা আমি পোস্ট করেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে অনেকে মন্তব্য করেছেন যে আরিফরা আপনার প্রশ্রয়ে নাকি এইভাবে বড় হয়েছিল। না, আরিফ সাহেব ইজ এ দেশপ্রেমিক। আরিফ সাহেব ইজ এ ডুয়ার, কাজ করতে পারে। হ্যাঁ, বাস্তববাদের লোক। আর আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য ছিল দেশের উন্নয়ন। উনি ছিলেন বিএনপির মেয়র, কিন্তু ওনার আহ, কাজ করার সক্ষমতা ছিল। সেই জন্যে আমরা ওনাকে সহায়তা করেছি, এবং আমাদেরও কাজ হচ্ছে কি, আমরা চাই দেশের উন্নয়ন হোক, জনগণের মঙ্গল হোক। মানুষ বাংলাদেশে বড় কষ্ট, দরিদ্র মানুষ, কি কঠিন মানুষ, কষ্টে থাকে মানুষ, আপনি কল্পনা করতে পারবেন না। এই মানুষগুলো মুখে দুটা ভাত, ডিসেন্ট লাইফ দেওয়ার জন্য আরিফ সাহেব সেই ক্ষেত্রে আমাকে সাহায্য করেছেন, এবং সেই জন্য আমিও ওনাকে সাহায্য করেছি। ইটস নাথিং, কারণ আমিও চাই সিলেট উন্নয়ন, উনিও চান। সিলেটটা সবচেয়ে আপনার অবহেলিত আপনার বিভিন্ন দিক থেকে। হ্যাঁ, কোনো চাকরি বাকরি নাই, এই জন্য সবাই বিদেশে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে। তো এই কারণেই সিলেটে শিক্ষার হার সবচেয়ে কম। সিলেটে আপনার
এই যে মেডিকেল এরিয়াতে, স্বাস্থ্যের ক্ষেত্রে সবচেয়ে খারাপ, সবচেয়ে বেশি। আপনার বিশেষ করে যেমন বলেন জকিগঞ্জ বড়, এখানে বহু লোক বিদেশে বড় লোক, কিন্তু ওই এলাকাটা বড় দরিদ্র। যাই হোক, আরিফ সাহেবের সাথে আমি কাজ করেছি, এন্ড উই ওয়ার এ টিম মেম্বার। উনি অন্য দলের হলেও তারা আমার টিম মেম্বার ছিলেন, এবং উনিও কখনো আপনার আহ, পিছপা হন নাই। আমি একটা কাহিনী বলি। আপনার এয়ারপোর্ট যখন আমার উন্নয়ন শুরু করলাম, তখন দেখা গেল যে একটি এয়ারপোর্টের একটি জমি, সেই 1945 সালে ব্রিটিশ গভর্নমেন্ট এই জমিটা এয়ারপোর্টে দেয়, সেইটা বেদখল হয়ে গেছে। কিছু লোক ওখানে, আমি তখন মাহবুব সাহেব, আমাদের এভিয়েশন মন্ত্রী, তো উনি প্রায় 1.5 বছর ওইটা সরানোর জন্য, ওই উদ্বাস্তু গুলোকে সরানোর যে চেষ্টা করে, মাহবুব সাহেব 1.5 বছর চেষ্টা করে বললেন, মোমেন সাহেব, মোমেন ভাই, আমি ওই লোকগুলো সরাতে পারতেছি না। আমি কোর্টের রায়ও পেয়েছি, কিন্তু সরাতে পারতেছি না। আমি বললাম কিভাবে সম্ভব? উনি বললেন যে একটি লোক 1965 সালে কেস করে রেখেছে, কেসে আমরা জয়লাভ করেছি। আমিন সাহেব আমাদের অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমিন আমিন, উনিও বললেন যে কেস টেস তো আপনাদের পক্ষে গেছে, সরকারের পক্ষে গেছে, কিন্তু ওই লোকগুলোর উঠানো যায় না। আচ্ছা, আমি তখন একটা ইমার্জেন্সি মিটিং ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম সবাইকে, যে তো অনেকেই আমার নেতা, সিলেটের নেতারা বললেন যে স্যার এটা উঠে থেকে 2 সপ্তাহ নোটিশ দিতে হবে। আরেকজন বললেন যে কেসে দিচ্ছেন, কিন্তু এরাদের তো এই যে লোকগুলো আছে এদের রিহাবিলিট করতে হবে। আমাকে পাশে বসা ছিলেন মেয়র আরিফ। আমি একটি ঘটনা বলি। আরিফ আমাকে বললো, মোহন ভাই, আপনি কি উঠাইতে চান না মিটিং করতে চান? আমি বললাম, উঠাইতে চাই। বলে, আপনি আমি পরে আলাপ করবো, মিটিং শেষ করে দেন। আমরা মিটিং শেষ করে দিলাম। আমি বললাম, এসব কিভাবে করবেন? বলে, আপনি শুধু পুলিশের সাপোর্ট দিবেন, তাদের কিচ্ছু করতে হবে না, আর আমি আমার কাজ করবো। ভেরি গুড, আপনি ওটা দিবেন। বলে, আজকে শুক্রবার বিকেলে 5টার মধ্যে আমি উঠাই। আই ওয়াজ ভেরি প্লিজ। আমি বললাম, দেখেন, কিন্তু আমার লজ্জা দিবেন না। হ্যাঁ, কারণ সবাই মিটিং বের করে দিয়েছি, দিয়ে বলে, আপনি আমার, আমি আপনাকে কথা দিলাম। 3:30টার সময় আরিফ সাহেব বললেন যে আপনার পুলিশগুলো একটু করেন, দেন। আমি সেইখানে আমার ইয়ে নিয়ে যাচ্ছি। সর্বমোট এইখানে উদ্বাস্তু হচ্ছে গিয়ে কত টাকা? বললে, আপনি কিছু টাকা দিতে পারবেন? আমি, কি টাকা? বলে, আমার এখানে কিছু উদ্বাস্তু, যাদের আমি বিদায় তোর বাড়িঘর ভেঙে ফেলবো, ওদের জন্য 10-15 হাজার টাকা এক একজন। হ্যাঁ, আমি বললাম, কতজন? বলে, সর্বমোট 45 জন আছে, সবাইকে দিতে হবে না, 20-25 জনকে দিলে হবে। আমি বললাম, 2-3 লাখ তো, ইটস ডান। আচ্ছা, ইটস ডান। আমাকে 5টার সময়, আরিফ 5:30টার দিকে আরিফ সাহেব ফোন করে বললেন যে, মোয়েন ভাই, আই ডিড ইট। ক্যান ইউ বিলিভ ইট? 1.5 বছর আমরা কেস করেছি, কত টাকা খরচ করেছি, কত মিটিং করেছি। দিস ইজ আরিফ। এইটা তো প্রশংসা হতে হবে, দিস ইজ এ ফ্যাক্ট। আমি চাই এরপরেই আমাদের এয়ারপোর্টের জায়গাটা পাওয়া গেল। এয়ারপোর্টে বললাম তাড়াতাড়ি ওখানে ওয়ার্ক দিয়ে আপনি আটকায় রাখো। একটা কথা বললেন যে সিলেট অনুন্নত, কোনো উন্নয়ন হয় নাই। যে স্বাধীনতার পর থেকে সিলেটের পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী, এই দুইটা পদ সিলেটিদের কাছেই ছিল, হয় নাই কেন? না, আপনার সিলেট তো বহুদিন ধরে আপনার অবহেলিত ছিল। অর্থমন্ত্রী আবুল মাল মহির সাহেব আসার পরে সিলেটে যথেষ্ট ফান্ড দেন। প্রথম দিকে ফান্ড দেওয়ার পরে ফান্ডটা ইউটিলাইজ হয় নাই, ফিরে গেছে। পরে যখন ফান্ডটা দিয়েছে, সেই ফান্ডটা কাজে লাগিয়েছে। হ্যাঁ, আহ, আর আমাদের চাওয়ার শেষ নেই। যেমন আমি টাকা আনলাম সিলেটের জন্য, তারপরে ওখানে জকিগঞ্জ সিলেট রোডের অবস্থা ভালো না। তখন সে আহমদ আল কবির সাহেব বললেন যে, আমার এখান থেকে তো আমাকে টাকা দেন আমার রাস্তার জন্য। উনি জকিগঞ্জের লোক, এখন তার না করা যায় না, এখন আসল তো খারাপ। তো উনি কিছু টাকা ওখানে ডাইভার্ট করলেন, হ্যাঁ, ওনার রাস্তা করার জন্য।
আই ডোন্ট নো। এই একটা হচ্ছে যে সিলেটে যে সবগুলো কাজ কিন্তু আপনার মন্ত্রী এমপিরা টাকা আনতে পারেন, প্রজেক্ট অ্যাপ্রুভ করতে পারেন, কাজটা করে সরকারি কর্মচারীরা। সিলেটে যে সরকারি কর্মচারীরা যান, আমার মনে হয় এরা অনেকেই খুব, কি বলবো, ইচ্ছে করে দেরি করে। আমার এয়ারপোর্টের কথাই বলি। হ্যাঁ, এয়ারপোর্ট টাকা সব পাওয়া গেল, তারপরে পাওয়ার পরে কাজ হয় না। 3 বছরে শেষ হওয়ার কথা, দেখা যায় মাত্র 10%। আমি তখন নেত্রীকে বললাম, প্রধানমন্ত্রীকে বললাম যে দেখেন, আর একটা কাজ শেষ হয়ে যাওয়ার কথা, তারা মাত্র 10%। তখন এরা অবশ্য পাবলিকের হলো 10%, ওরা হলো গিয়ে 16%। যাই হোক, তারপরে তারা একটা না একটা বাহানা দেখা, ডিজাইন নষ্ট হয়ে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, ইচ্ছে করে। কারণ পরে সরকার আবার বাজেট বাড়াবে, ওই বাজেট যখন বাড়ে, ওই তো 80% তারা খেয়ে ফেলে। এই জন্য তারা ইচ্ছে করে দেরি করে, যাতে এটা, আমি অ্যাপ্লিকেশন ন্যাশনাল পলিসি হিসাবে ওনাকে বললাম যে যারা পিডি হবে, প্রজেক্ট ডাইরেক্টর হবে, তারা যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না করতে পারে, তাহলে দে শুড বি সেট, দে শুড বি ডিমোটেড, দে শুড বি জে। এবং এইটা আমার কথা না। আমি বললাম ওনাকে যে দেখেন, সাউথ কোরিয়াতে এক সময় এই প্রজেক্ট শেষ হতো না। বিদেশি, তারা বিদেশি ফান্ডিং পেত, আর ওই বিদেশি ফান্ডিং পাওয়ার জন্য সাউথ কোরিয়া কোনো প্রজেক্ট শেষ হতো না। ওই সময় প্রেসিডেন্ট আপনার এই একজন আর্মি জেনারেল, হ্যাঁ, জেনারেল পার্ক, উনি আসলেন সরকারে। উনি এসে একটা আইন করলেন, আইনটা খুব ইফেক্টিভ হয়। উনি কি আইন করলেন? উনি করলেন যে প্রজেক্ট দেয়, প্রত্যেক প্রজেক্টের জন্য একজন প্রজেক্ট ডাইরেক্টর হবে। আমাদের দেশে একজন প্রজেক্টর 2-3টা প্রজেক্ট দেয়। উনি আইন করলেন যে প্রত্যেক প্রজেক্ট ডাইরেক্টরের একটা প্রজেক্টের চার্জ হবে, এবং ওই প্রজেক্ট যদি অন টাইম কমপ্লিট হয় উইদাউট রিজনেবল এক্সকিউজেস, তাহলে হি শুড বি ফায়ার্ড, হি শুড বি kicked out, হি শুড বি ডিমোটেড, এবং হি শুড বি জে। এই কঠিন আইন করলেন। এরপর থেকে সাউথ কোরিয়াতে কোনো প্রজেক্ট ডিলে হয়নি। তাই আমি নেত্রীকে বললেন যে আপনি ওইটা করেন। হ্যাঁ, এটা যদি আমাদের দেশে করেন, তাহলে ওই বাহানা বের করবে না, তখন বাধ্য হয়ে কাজটা করবে। কারণ বাঙালিরা খুব বুদ্ধিমান এবং খুব, মানে, দক্ষ, কিন্তু ইচ্ছে করে দেরি করে, অলসতা করে। আর কি দেখাতে ওরা উস্তাদ, আপনার ওই যে আর্গুমেন্ট, এক্সকিউজ দেখাতে একেবারে উস্তাদ। সুতরাং eh, যাই হোক, দিস ইজ দ্য স্যাড স্টোরি অফ আওয়ার কান্ট্রি। নতুন গভর্নমেন্টটা, ক্যাবিনেটটা কেমন? বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আপনি কিভাবে দেখেন? আমি খালিলকে চিনি বহুদিন থেকে, আজকে প্রায় 80, প্রায় 45 বছর ধরে চিনি। সেই ইয়াং স্টুডেন্ট হিসাবে বস্টনে এসেছিল, আমি তখন বস্টনে ছিলাম, তখন থেকে চিনি। হি ইজ এ স্মার্ট গাই। সে যথেষ্ট চালাক, এবং আহ, এই এবারে ভালো, সে ব্যক্তিগত অনেক অর্জন করেছে। হ্যাঁ, এবারে হয়তো দেশের জন্য যদি সে অর্জন করতে পারে, দ্যাট উড বি এ প্লাস। আমি তাকে সাধুবাদ জানাই, সে যদি পারে, বিকজ সে স্মার্ট। বাংলাদেশে এই স্মার্ট কাজটা সহজে, মানে, ম্যানেজ করার ক্ষমতা হলিদের আছে। তো সেই কারণে আই উড এক্সপেক্ট। আর বললাম যে ওর সাথে অনেকদিন ধরেই তারেক জিয়ার ব্যক্তিগত সম্পর্ক। আর পিনাকি ভট্টাচার্য যে ব্লগার আছেন, ওর সাথে ওর ঘনিষ্ঠতা। এবং আহ, ওরাই হয়তো, শুনেছিলাম যে পিনাকি ভট্টাচার্য সুপারিশ করে তাকে হাই রিপ্রেজেন্টেটিভ বানিয়েছিলেন, সুপারিশ করে ন্যাশনাল, আপনার, কি বলে, নিরাপত্তা অ্যাডভাইজার বানিয়েছিলেন। সো আই ডোন্ট নো, বাট হি ইজ এ স্মার্ট গাই। সো লেটস হোপ মানে ফর দ্য আপনি বেস্ট। বলছেন তার সঙ্গে তারেক জিয়ার দীর্ঘদিনের সম্পর্ক, এই এর জন্য কি চয়েস নেই, আমেরিকান চয়েস এটা? আমি শুনেছি যে উনি যখন, উনি অনেকদিন ওএসডি ছিলেন, উনি উল্টাপাল্টা কাজ করেছিলেন, তার ফলে ইউএন তাকে ওএসডি করে রেখেছে বহুদিন। তখন ওনার কোনো কাজকর্ম ছিল না, এবং তখন উনি তারেক জিয়ার সাথে একটা সুসম্পর্ক লন্ডনের সৃষ্টি করেন।
এবং তিনি হয়তো ইউনূস এবং তারিক জিয়ার যে মিটিংটা লন্ডন হয় সেটা আয়োজন করেন। সো ইজ এ সাকসেস স্টোরি। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করব যে উনি দেশের জন্য কিছু মঙ্গল করবেন। নিজের জন্য উনি খুব ভালো অনেক তরক্কি করেছেন, সুতরাং এবার দেশের জন্য করতে পারলে খুব খুশি হব। যেখানে আমেরিকান বাণিজ্য চুক্তি, যেটা বন্দরের চুক্তি, যেগুলা এগুলা জি, দেশের স্বার্থ বিরোধী বলা হচ্ছে, বন্দর বাণিজ্য চুক্তি এইগুলা দেশের স্বার্থ বিরোধী বলা হচ্ছে, সেই জন্যই বলা হচ্ছে এটা বাংলাদেশ দীর্ঘমেয়াদী বিপদে পড়লো কিনা। সেটাই বলেছি যে নতুন সরকার তারিক জিয়ার সরকার আসলেন, কিন্তু তাকে অষ্টপৃষ্ঠে বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ করে নির্বাচনের 3 দিন আগে যে চুক্তি গুরু করলেন, খুব মজার ব্যাপার হলো যে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ দিয়ে মানুষকে ত্যক্ত করেছিলেন, সেই ট্যারিফের আইনটা উনি যা করেছিলেন সবগুলো বাতিল হয়েছে। এদেশের ফেডারেল কোর্ট এগুলো বাতিল করে দিয়েছে। তার ফলে কোনো কোনো দেশে ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফ ইম্পোজ করেছিলেন সেগুলো সব বাতিল। তবে আমি ডিটেল জানি না, তো এক ভদ্রলোক ইকোনমিস্ট এখানে প্রফেসর সাহেব জিজ্ঞেস করলাম যে আপনার এই সম্পর্কে, উনি আমাকে বললেন যে মোহন ভাই, এই ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফটা দিয়েছে সেইটা বাতিল। তবে ডোনাল্ড ট্রাম্প যদি কোনো কান্ট্রির সাথে ব্যক্তি আর কান্ট্রির সাথে দ্বিপাক্ষিক বেসিসে কোন এগ্রিমেন্ট করে সেটা বাতিল না। শুনুন, বাংলাদেশ যদি কোন এগ্রিমেন্ট করে থাকে ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশ বিরোধী, সেইগুলো বলবৎ আছে। আমি শুনেছি যে এই যে এগ্রিমেন্টটা করেছেন, যেমন ধরুন 25টা আপনার বোয়িং কিনবেন। হ্যাঁ, শেখ হাসিনা যখন বোয়িং কিনেন, আমরা বোয়িং কিনেছি প্রায় 21টা বাংলাদেশের ফ্লিটে আছে। উনি পরের দিকে বোয়িং গুনতেন 2 for 1, দুটা কিনবো একটা ফ্রি দিতে হবে। উনি এই বার্গেনটা করে নিন। এটা আমেরিকার সিস্টেম, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। হ্যাঁ, উনি ওখানে হলো বাই টু গেট ওয়ান ফ্রি। সেই সেই সিস্টেমটা উনি আর্গু করে নিয়ে আসছে। বাংলাদেশে আমরা বোয়িং পেয়েছি, ওই বোয়িং কিনে আবার বার্গেন করে একটা এক্সট্রা আমরা এরকম করেছি। কিন্তু ইনারা তো মার্কেট প্রাইসে কিনবে, অনেক দাম। আর এই আগের সরকার ঠিক করেছিল যে আমরা ডাইভার্সিফাই করব, সব ফ্লিট বই নেব না। সেই জন্য 10টা এয়ারবাস, এর মধ্যে 8টা প্যাসেঞ্জার বাস আর 2টা ক্যারিয়ার, মানে ওই যে কার্গো কেনার সিদ্ধান্ত হয়, এবং এগুলো আমরা সইও করেছি। আপনার আপনি এয়ারবাস হচ্ছে আহ, জার্মানি, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড এবং ইউরোপের স্পেনের বড় বড় ব্যবসায়ীরা এটা ওন করে। ইউরোপিয়ানরা, ইটস এ ইউরোপিয়ান আপনার প্রজেক্ট। ইউরোপিয়ানদের খুশি করার জন্য আমরা এই 10টা, এবং আমাদের ডাইভার্সিটিও দরকার। কারণ একটা শুধু এক কোম্পানিতে কিনলে ওরা ওই স্পেয়ার পার্টসে খুব বেশি দাম চায়। হ্যাঁ, তো আমরা এইটাই কম্পিটিশনে ফেলতে চাইছিলাম। আর কার্গো আমাদের খুব দরকার। আমরা এটা সই করি লন্ডনে, প্রাইম মিনিস্টার কি বলে যে ঋষি সেনাকে সামনেই আমরা এটা সই করেছিলাম। এটা এখন সমস্যা হবে, এখন বোয়িং থেকে আনতে গেছেন, আহ, ওদের হার্ট, দে উইল বি দেয়ার ইন্টারেস্টেড হার্ট। বাংলাদেশে দেখুন সমস্যা সামলাতে হবে। হ্যাঁ, এবং ফ্রান্সের সাথে ইতিমধ্যে ইউনিট সরকারের সম্পর্ক খুব খারাপ একাধিক কারণে। একটি হচ্ছে ঢাকায় আপনার ফ্রান্স প্রেসিডেন্ট তড়িঘড়ি করে আসলে, এসে আমরা তখন সেটিং স্যাটেলাইট তখন রাশিয়ার থেকে কেনার ব্যবস্থা হচ্ছে। তো উনি ঢাকায় এসে জোর করে, হ্যাঁ, রাশিয়া যেগুলো বেনিফিট আমাদের দিচ্ছে তার চেয়ে বেশি দিয়ে ঢাকায় সেকেন্ড স্যাটেলাইট সই করবে। হ্যাঁ, সো ইন দ্য প্রসেস তারা বললেন যে তারা ইউরোপিয়ান ইউনিয়নরা এই আমাদের দেশে আগে কখনো খুব টাকা টুকা দেয় না, খালি মাতব্বরি করে। তখন একটা টাকা টুকার অঙ্গীকারও করেন। হ্যাঁ, কিন্তু এখন ইউনূস সাহেব এগুলো বাদ দিয়ে একতরফা করেছেন। এতে ইন দ্য লং রান কষ্ট হতে পারে। আরেকটু শুনেছি এই যে এগ্রিমেন্টটা করেছেন, আমরা বিভিন্ন শেখ হাসিনা সরকার বিভিন্ন দেশের সাথে ফ্রি, কি বলে টেরিফ ফ্রি এই অ্যারেঞ্জমেন্ট, কি বলে এটা জানি, ট্যারিফ ফ্রি অ্যারেঞ্জমেন্ট অফ এক্সপোর্ট, আমরা জিরো ট্যারিফ, যেমন ধরুন আপনার এই কিসের
একটা দেশের সাথে সইও করেছি। আর সিঙ্গাপুর, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা আলোচনা বেশ ভালো চলছে। এখন নতুন আইনে যেটা শুনলাম, পরস্পর আমি দেখিনি, পরস্পর শুনলাম যে নতুন আইনে, আমেরিকান আইনে কোন দেশের সাথে, যেমন ধরুন আপনার চায়নার থেকে 98% অল দি এক্সপোর্ট ট্যারিফ, আমাদের দেশের 98%। প্রথম কম ছিল, আমি আসার পরে এটা বাড়িয়ে 98% করা হয়। অল আইটেমস আর ট্যারিফ। কিন্তু এখন এই ট্যারিফ কি করতে গেলে প্রথমে আমেরিকার অনুমোদন নিতে হবে, কার সাথে আপনি নো ট্যারিফ সিস্টেম চালু করবেন। আমেরিকার কাছে প্রথম অনুমোদন নিতে হবে, তারপরে এটা তো আপনার সবরেন্টিটা শেষ, আর আপনি কষ্ট করতে পারেন। তো এই জন্য বলছি যে নতুন সরকারের চ্যালেঞ্জ অনেক ইউনূস সাহেব বাড়িয়ে দিয়ে গেছে, অনেক অনেক বৃদ্ধি করে আপনি কি দিয়েছে। এখন আওয়ামী লীগের কোনো পদে আছেন এখন? কি? আমি আওয়ামী লীগের কোনো পদে আছেন আপনি এখন? এখন পদে? কোন আমি রাজনৈতিক রাজনৈতিক দায়িত্বে আছেন না, আওয়ামী লীগের? আমি তো আওয়ামী লীগের খুব কর্তা ব্যক্তি ছিলাম না। হ্যাঁ, আমি আমার সিলেট জেলার সদস্য, আওয়ামী লীগের সদস্য আছি, ছিলাম। আমাদের আওয়ামী লীগ তো আছে। হ্যাঁ, আমি আর সদস্য এই আছি। ইলেকশনের পরে, এই ইলেকশনে এজ এ লং রান আওয়ামী লীগের কি দেখেন সামনে? আবার এই বলেন। এই ইলেকশনের পরে, হ্যাঁ, যে ইলেকশনটাকে, ইলেকশনের বিজয়ীদের আপনিও কংগ্রেচুলেট করেছেন, ইজ এ লং রান আওয়ামী লীগের সামনে আপনি কি দেখেন? দেখেন, আওয়ামী লীগ বহু ঝড়ঝাপটা আমাদের উপরে গেছে, সেই পাকিস্তানি যুগ থেকে ঝড়ঝাপটা আছে। এই আওয়ামী লীগের নেতাকে তারা কেস দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে, তার ফলে আওয়ামী লীগ আবার বের হয়ে এসছে। তো আওয়ামী লীগের জীবনের ঝড়ঝাপটা শেষ নাই, তবে সবচেয়ে বড় ঝড়টা আসছে ইউনূস সরকারের সময়। এর আগেও 75 সালে আওয়ামী লীগের উপর ঝড় আসে, পরে 21 বছর পরে আওয়ামী লীগ আবার সরকারে আসে। সুতরাং বর্তমানে যে দুর্ঘটনা ঘটেছে এবং একটা অকাল্পনিক জিনিস, আমি প্রায় বলি যে আমেরিকাতে বড় দুটা দল আছে, একটা হচ্ছে রিপাবলিকান আর একটা ডেমোক্রেট। এখন যদি ডেমোক্রেট পার্টি বলে যে রিপাবলিকান পার্টি ইলেকশন ব্যান, ইলেকশন করতে পারে, এই দেশের গণতান্ত্রিক মানসিকতা কখন এটা গ্রহণ করবে না। একই অবস্থা ইংল্যান্ডে। ইংল্যান্ডে দুটো বড় দল, একটি লেবার পার্টি, একটা কনজারভেটিভ। এখন লেবার পার্টির সরকারে আছে, সে ঘোষণা দিল যে কনজারভেটিভ আর ইলেকশন করতে পারবে না। এইটাই ইংল্যান্ডে কোন লোক গ্রহণ করবে না। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য যে আমাদের দেশের জনগণ এটা গ্রহণ করেছে, একটা মিথ্যা বাহানা দিয়ে আওয়ামী লীগকে ব্যান করেছে। এইটা আমার ধারণা স্বল্পকাল। এখন যে সরকার আসছে, রাজনৈতিক সরকার, তারা জানে যে যদি তারা বেশি খড়গ হয়, তাদেরও দিন ফুরাবে, তখন তাদেরও ব্যান করে ফেলবে। সুতরাং এই যে কালচার চালু হয়েছে, এইটা যাতে কন্টিনিউ না হয়, সেই জন্য আমার ধারণা তারা খুব শীঘ্রই ব্যান উইথড্র করবে। এবং ব্যান উইথড্র করার জন্য আমরা ইতিমধ্যে তাদের একটা অ্যাপিল করেছি। হ্যাঁ, পাবলিকলি অ্যাপিল করেছি। তো সুতরাং এইসব করলে, আর আওয়ামী লীগ তো খালি দল না, আওয়ামী লীগ হচ্ছে মানুষের হৃদয়, এটা স্পন্দন। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসের সাথে, বাংলাদেশের জীবনের সাথে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের যে অর্জন, বিগত 15 বছরের শেখ হাসিনার অর্জন, এটা তো অভাবনীয়। এগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না। সুতরাং যখন ওরা দেখবে তাদের দুবেলা খাওয়ার ঠিক মতো জুটতেছে না, রাস্তাঘাটের অবস্থা উন্নয়ন হচ্ছে না, জীবনের জিনিসপত্রের দাম কমতেছে না, তখন তারা নিজেরাই দেখে আপনার আওয়ামী লীগ, বিশেষ করে আল্লাহর মেহেরবান শেখ হাসিনা জীবিত, তাকে হয়তো তারাই সাদরে আপনার আহ্বান করে নিয়ে আসবে। আমি সেই দিনের প্রতীক্ষা আছি, খুব দূরে না। রাজনৈতিক পরিস্থিতি পাল্টাতে সময় লাগে না। আর আমাদের দেশে এই যে ল্যান্ড অফ সারপ্রাইজেস, সুতরাং আমার ধারণা আওয়ামী লীগ ফিরে আসবে এবং আপনার জনগণের মঙ্গল, কারণ আওয়ামী লীগটা কি, আওয়ামী লীগটা হলো জনগণের মঙ্গলের দল। সুতরাং জনগণ সবসময় তার মঙ্গল চায়, জনগণ দেশের উন্নয়ন চায়। তারা যদি দেশের মঙ্গল চায়, দেশের উন্নয়ন চায়, আওয়ামী লীগের আহ, আপনার অল্টারনেটিভ খুব সীমিত।
সেইটা এটার আমার জন্য বিশ্বাস। তো এটার জন্য তো একটা ডায়ালগ দরকার। কোন পর্যায়ে কি ডায়ালগ হচ্ছে? না হলেও শুরু হবে, না হলে শুরু হবে। হ্যাঁ, শুরু হয়ে আপনি কি যাবে। উদ্যোগ নিতে পারেন ডায়ালগের? জি? আপনি কি উদ্যোগ নিতে পারেন ডায়ালগের? আপনি বিএনপি মহাসচিবকে না, চিঠি দিয়ে আমাদের দল তো খুব অভিনন্দন জানিয়েছেন। ঐক্যবদ্ধ দল, সংগঠিত দল। নিশ্চয়ই আমাদের নেত্রী যখন এখনো আছেন, তিনি হয়তো আমাদের কাউকে অ্যাসাইনমেন্ট, আমি জানি না, আই ডোন্ট নো। আমরা যা কাজ করছি নিজের উদ্যোগেই করছি। এটা কোনো প্রতিক্রিয়া তৈরি করছে দলে নিজের উদ্যোগে কাজ করার জন্য? সেইটা আহ, আহ, আমি অত বলতে পারবো না। এটা আমাদের দলে যারা একজন দর্শক প্রশ্ন করেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আন্তর্জাতিকভাবে কোনো পদক্ষেপ আপনি নিয়েছেন বা নিবেন? আন্তর্জাতিক, আমরা প্রেসার দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আপনাকে বলে রাখি বিদেশি সরকারগুলো আপনার সহজে এই বিদেশি সরকার এই ঝামেলায় যেতে চায় না। তারা বক্তব্য দিয়ে যাবে, কিন্তু জিনিসটা হতে হবে গ্রাউন্ডে। আমি সেই দিক থেকে মনে করি কয়েকটি পদক্ষেপ আমাদের নিতে হবে, আওয়ামী লীগের নিতে হবে। একটি হচ্ছে যে সরকারকে সে অ্যাপিল করতে হবে এই তারেক রহমান সরকারের সাথে, যে আমাদের এই ব্যানটা উইথড্র করো। একই সময়ে আমাদের লিগ্যাল প্রসেসটা আপনার পার্সু করতে হবে, আইনের দিকটা নিতে হবে। এখন তো আইনটা ইন্ডিপেন্ডেন্ট, ইউনুস আইন তো ধ্বংস করে গেছেন, এখন আইনটা আবার স্বাভাবিক হবে বলে আমার বিশ্বাস। না হলে চলতে পারে, দেশ চলতে পারে। তারপরে আরেকটি হচ্ছে, থার্ড হচ্ছে আমরা ওই বিদেশিদের রিকোয়েস্ট করতে পারি। ফোর্থ হচ্ছে দেশের ভিতরে দাবি তুলতে হবে, এবং দাবি যখন জোরালো হবে, হ্যাঁ, জনগণ, দেখেন আওয়ামী লীগের যে গ্রহণযোগ্যতা ছিল আপনার এই 40%-এর মতো, এখন অনেক বেশি বেড়ে গেছে। কারণ ন্যায্য দাবি হলে সব লোক আপনার সাথে থাকবে, তখন সরকার বাধ্য হয়ে এই, আর আমার মনে হয় তাদের সরকারের শুভবুদ্ধির উদয় হবে। কারণ দেশ শাসনের জন্য জাতীয় ঐক্যমত দরকার, এবং সেইটার জন্য তারা নিজের উদ্যোগেই আওয়ামী লীগের থেকে নিষেধাজ্ঞা উদ্যোগ করবে। কারণ তারা দেখবে যে নিষেধাজ্ঞা উদ্যোগ না করলে তাদেরও এই একই সমস্যায় পড়তে হবে হয়তো কোনো একদিন। আপনি দুরদন তো দুইটা দূরদর্শিতা দুইটা থাকলে তাই বিষয় তারা বললেন। করবে। আপনি হ্যাঁ, দুইটা বিষয় বললেন। এক নম্বর হচ্ছে আওয়ামী লীগকে একটা আপিল করতে হবে নতুন এটা আমি গভর্নমেন্টের। আমার ব্যক্তিগত মত, হ্যাঁ, যে সরকারের কাছে আপিল আপিল করতে করতে হবে। হবে আইনগত 2 নম্বর ভূমিকা। লিগাল প্রসেস, 3 নম্বর বিদেশিদের সহায়তা, 4 নম্বর দেশের অভ্যন্তরে এইটা দাবি তুলতে হবে। আর এই মিডিয়া, আপনাদের মতো মিডিয়ার কাছেও আমরা এইটা প্রচার করতে হবে, তাদের জনসমর্থন কিন্তু যাতে আওয়ামী লীগের তো শিক্ষা। সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি না। জি? আওয়ামী লীগের সেই ধরনের কোনো উদ্যোগ কি আপনি দেখছেন? আহ উদ্যোগ হবে, আমি এই মুহূর্তে জানি না, আমি এই কদিন একটু দৌড়দৌড়িতে ছিলাম, সেই জন্য খবর নিতে পারিনি। তবে আমার ধারণা যে প্রসেস হ্যাজ স্টার্টেড। দেখেন না বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে যাচ্ছে, হ্যাঁ, এগুলো শুরু হয়েছে, সুতরাং অফিস প্রসেস খুলছে না, অ্যারেস্ট হচ্ছে। যারা কি অফিস খুলতেছে তারা অ্যারেস্ট হচ্ছে কিন্তু। একটু বেশি অ্যারেস্ট, কত আর করবে, জেলে তো জায়গা নাই। 42,000 লোকের জেল, সেইখানে প্রায় 4 লক্ষ লোক জেলের মধ্যে, আর কত করবে? আর আওয়ামী লীগ তো এত বেশি যে জেল জেল দিয়ে আওয়ামী লীগ শেষ করা যাবে না। তাহলে সারা দেশই জেল হয়ে যাবে। আওয়ামী লীগ তো তাহলে আমি একা করি না, আওয়ামী লীগ কয়েক কোটি লোক করে। হ্যাঁ, এখন হয়তো আপনি ভয়ে, জীবনের ভয়ে অনেকে, কিন্তু এই যে আওয়ামী লীগটা হৃদয়ের স্পন্দন। হ্যাঁ, এই যে ইন্ডিয়া নতুন গভর্নমেন্টের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে, এটার প্রতিক্রিয়া কি হতে পারে আওয়ামী কারা লীগের? সম্পর্ক উন্নয়নের জন্য, কারা? তারা ইন্ডিয়া, ইন্ডিয়া, ভারত আচ্ছা। যে উদ্যোগ নিয়েছে, এর প্রতিক্রিয়া কি পড়তে পারে আওয়ামী লীগের? আমার আমার মনে হয় দিস শুড বি পজিটিভ অ্যাপ্রোচ, এবং তারেক রহমান শুড রেসপন্ড টু ইট পজিটিভলি। কারণ বাংলাদেশ একটা খুব নির্ভরশীল দেশ। হ্যাঁ, প্রত্যেক দেশের সাথে নির্ভরশীল, এখন সারা পৃথিবী একে অপরের প্রতি নির্ভরশীল, বিশেষ করে বাংলাদেশ।
কারণ আমাদের সমস্যার শেষ নাই। আমার এত লোক কোথায় কাজ করবে? তাই বিদেশে যেতে হয়, বিদেশে যেতে আমাদের সব সুসম্পর্ক রাখতে হয়। ইউনূস সরকার বিদেশের সাথে সম্পর্কটা খারাপ করায় এখন কেউ ভিসা পায় না। আর ভারত হচ্ছে আমাদের প্রতিবেশী। শেখ হাসিনা একটা নতুন নিয়ম করেছিলেন যে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক। তিনি ভারত বলেন, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, কিসের নেপাল বলেন, সবার সাথে অত্যন্ত সুন্দর সম্পর্ক। আমরা তাদের দুর্দিনে কোভিড এর সময় আমরা তাদের সবাইকে সাহায্য করেছি, ইভেন মায়ানমারকে সাহায্য করেছি। হ্যাঁ, প্রত্যেকে। আপনার শ্রীলঙ্কার দুর্দিনে আমরা টাকা দিয়েছি, কয়েক $150 million আমরা দিয়েছি। আপনার মলদ্বীপের দুর্দিনে আমরা তাদের পাশে ছিলাম। আমরা কমনওয়েলথের নেতা হিসেবে তাদের সপক্ষে সবসময় সোচ্চার ছিলাম। ভারতের এই সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। যেগুলো ইউনূস সরকার প্রপাগান্ডা করেছে এগুলো অধিকাংশ তো মিথ্যা। তার ওই যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে, সবই তো মিথ্যা। তারপরে ভারতের সাথে বহু সম্পর্ক শেখ হাসিনা সরকার তৈরি করেছে, যাতে বিক্রি করে দিয়েছে, এগুলো সব মিথ্যা। হ্যাঁ, তো এগুলো প্রপাগান্ডা। কারণ একটাও, যতগুলো চুক্তি হয় সবগুলো হলো উভয় পক্ষে, আপনার মিউচুয়াল বেনিফিট, উভয় পক্ষের ভালোর জন্য চুক্তি হয়। আপনার একপেশি চুক্তি এই শুধু ইউনূস সরকার দেখিয়ে গেল, আর কখনো আগে এই ধরনের কারণে চুক্তি কথা বহু স্টেক হোল্ডার ইনভলভ থাকে। আপনি হঠাৎ করে আপনার সব জলাঞ্জলি নট পসিবল। যাই হোক, আমরা আর আমি যখন রাষ্ট্রমন্ত্রী ছিলাম, আমি এর সাথে একটা অ্যাড করেছিলাম। সেটা হচ্ছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আমরা রাখতে চাই। কারণ এইটা না হলে আমাদের উন্নয়ন নাই, ভবিষ্যৎ নেই। আমি দেখেছি যে যে সমস্ত দেশে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা বেশি, সেইগুলো ত্বরান্বিত ভাবে উন্নয়ন করেছে। তা আমাদের এই প্রজেক্ট ছিল, কিন্তু এরা সে ধ্বংস করলো। আমি আশা করবো যে আগামীতে আবার আবার আপনার এই এই আপনি নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ বলেছেন, আওয়ামী লীগও নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ বলেছে। আওয়ামী লীগ এই নির্বাচনকে নির্বাচিতদের প্রতি আহ্বান জানাবে, এটা কিভাবে আশা করেন আপনি? কৃষি রাজনীতিতে শেষ কথা নাই। আর কারণ আওয়ামী লীগ কেন জানাবে? দেশের জনগণের মঙ্গলের জন্য। আমি দেশের জনগণের মঙ্গলের জন্য কাজ করি। হ্যাঁ, সুতরাং আমরা সেই জন্যই জানাবো। অবশ্যই প্রশ্নবিদ্ধ, এবং প্রশ্নবিদ্ধ হলে আমরা বলিনি, টিআইবি বলছে, দেশের মানুষ বলতেছে, লোকজন ভোটার দিতে যায় না। এই যে কয়েকজন ইলেক্টেড হয়েছে, কয়েকটা ইন্ডিভিজুয়াল, ওদের এলাকায় যেতে পারতেছে না, কারণ কেউ ভোট তাদের দেয় না। কিন্তু ভোটের হিসাবে 1,46,000 ভোট পাইছে। এই যে কয়েকটা বালকটি কি হয়েছে। হ্যাঁ, তো জাস্ট ইম্যাজিন। তো এই বালকগুলো হয়তো সবই তো কারচুপির মাধ্যমে। আমরা শুনছি ইভেন শফিক সাহেবের নাকি হারিয়ে যাচ্ছিল, তারপরে তাকে ইঞ্জিনিয়ারিং করে। ওগুলো সবাই তো জানে, আমার বলার দরকার নেই। হ্যাঁ, তবে যাই হোক, হয়েছে। হওয়ার পরে এখন দেশের মানুষ তো বড় অস্থির অবস্থা আছে, আতঙ্কে আছে। আমরা আশা করব দেশের মঙ্গলের জন্য এই আতঙ্কটা দূর করবেন, এবং এইটা দূর হবে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে পারলে। এবং সেই জন্য স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করার জন্য অবশ্যই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা উঠাইতে হবে। যাদের বিনা বিচারে, যাদের বছরের পর বছর জেলে খাটছে, সেই সাংবাদিক হোক আর রাজনীতিবিদ হোক, আর যে মিথ্যা প্রহসনের বিচার হচ্ছে, সব বন্ধ করতে হবে। সরকারকেই করতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। এবং আমার বিশ্বাস তারা এটা নিবে। আর নয়তো বেশি দিন টিকতে পারবে না, আন্দোলন শুরু হয়ে যাবে। কে করবে আমি আই ডোন্ট নো, কিন্তু সাধারণ জনগণই খেপে উঠবে। আমাদের দেশটা কিন্তু অত সহজ না। সুতরাং তারা যদি বুদ্ধিমান হয়, এবং নিশ্চয়ই বুদ্ধিমান হবে, সুতরাং তখন দে উইল টেক দ্য কারেক্টিভ অ্যাকশন। এটা আমার বিশ্বাস। আমি অলওয়েজ অপটিমিস্ট। একজন টক শো আমাদের বাংলাদেশে খুব পরিচিত একটা মুখ, আব্দুল নূর তুষার। আব্দুল নূর তুষার একজন দর্শক লিখেছেন, উনি উনি বলেছেন যে আওয়ামী লীগের এখনো এমন অবস্থা, আওয়ামী লীগ নেতারা এয়ারপোর্টে নামলেই তারা আক্রান্ত হবেন। এই অবস্থায় আপনি কিভাবে আশা করেন যে কোনো একটা সমঝোতা হবে? শুনেন, কদিন আগে শুনছিলেন তারিক রহমান সাহেব ঢাকা আসলেই তাকে জেলে নিয়ে যাবে, অ্যারেস্ট করবে, আর্মি ধরবে।
সবই তো শুনছিলেন, বাট এখন দেখেন কোথায় আপনার এই কঠিন অবস্থা থেকে ওয়েলকাম। সো এগুলো আপনার আছে, কিন্তু এগুলো পরিবর্তন হতে সময় লাগে। জোয়ার যখন আসে তখন কিন্তু আপনার এই সব আপনার খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে, শুধু আমি আশাবাদী। আপনার যে প্রস্তাব, এই প্রস্তাব দিয়ে আপনি শেখ হাসিনার সঙ্গে কি কথা বলার চেষ্টা করবেন? আমি পাবলিকলি বলেছি, এবং এই যে যারা আহ, আহ, আপনার আমাদের নেত্রীর সাথে পরিচয় আছে তাদেরও বলেছি, এবং লেটস সি হাউ ইট ওয়ার্কস আউট। আমি আমার আমি কিছু লয়ারকেও বলেছি। তারা কি বলেছেন? তারা বলেছে যে আহ, তারা এই আওয়ামী লীগের যারা আসল নেতা তাদের থেকে একটা নির্দেশনা চায়। আমি বলছি আপনারই তো আওয়ামী লীগের নেতা, ইউ টেক দ্য লিড। সবকিছু আমাদের নেত্রী বলে দিতে হবে নাকি? এতদিন ধরে আমরা একটা স্পোকসম্যান পেলাম না আওয়ামী লীগের। এতদিন এই যে শেখ হাসিনা সর্বশেষ 5 দফা দিয়েছিলেন, সেই 5 দফা বাস্তবায়নের জন্য কোনো উদ্যোগ দেখি নাই কিন্তু। দেখেন, আমি তো মনে করি আমার দল একটা আতঙ্কে ছিল, যার ফলে আমরা আহ, অনেক ক্ষেত্রে ভুল করেছি। যেমন 5ই অগাস্টের কাহিনী, তার উপরে আমাদের একটা হোয়াইট পেপার আমাদের প্রচার করা উচিত ছিল, আমাদের একটা ব্রিফ দেওয়া উচিত ছিল। আমরা দেইনি, আমরা সবাই পালিয়ে বেরিয়েছি। তার ফলে আমরা ওইসব চিন্তা করি। তারপরে যে তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসি আমাদের, তাদের কাছে এই আওয়ামী লীগের আমি দিয়েছিলাম 122 জন আওয়ামী লীগের ছেলে মারা গেছে, পুলিশরা মারা গেছে, তার তথ্য আমি এই ফ্যাক্ট ফাইন্ডিং ইউএনডিপি সেটা গ্রহণ করে, বাট আমি পাঠিয়েছিলাম। ও আমার, আমি মাসছে যে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী তারা গিয়েছিল ইউএন অফিসে, গিয়ে এটা দিয়ে আসছে। সাহস আছে বাঙালিদের। হ্যাঁ, এই দুর্দিনের সময়, সেটা আমি টকিং অফ অক্টোবরের, আমি দেশে আমি যাই নাই, আমি ভয় যাইতে পারি, কারণ আমাকে নিলেই তো তারা প্যারেড করাবে ওই মিডিয়ার সামনে প্রত্যেকদিন, আর বানোয়ার তথ্য বের করবে। বাট আমরা দিয়েছি দেন, কিন্তু অফিসিয়ালি না, এটা ওই ব্যক্তি উদ্যোগে হয়েছে। আমার মনে হয় ইভেন এই ইলেকশনের উপরে আমরা একটা ডিটেইল একটা ব্রিফিং আমাদের আওয়ামী লীগের তরফ থেকে সবার সাথে শেয়ার করা প্রয়োজন। হ্যাঁ, এই এইগুলো ক্ষেত্রে আমরা যেহেতু অর্গানাইজ নাই বোধ হয়, সেই কারণে সেই মতো করি নাই। কিন্তু এই প্রত্যেকটা ইভেন্টে বড় এই যে চুক্তি যেগুলো করেছে, তারপর উপরেও আমাদের একটি কি করা উচিত, একটা হোয়াইট পেপার তৈরি করে, একটা ব্রিফ তৈরি করে সবার সাথে আমরা শেয়ার করা উচিত বলে আমি মনে করি। আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম, হ্যাঁ, যে ইউনূস সরকারের যে অ্যাট্রসিটিস, এবং বিশেষ করে 3টি গ্রুপের বিরুদ্ধে যে তিনি জিহাদ শুরু করলেন। আওয়ামী লীগ সমর্থক তিনি হিটলারের মতো, হিটলার শুধু জুদের বিরুদ্ধে লাগছিল, আর উনি লাগলেন 3টা দল, একটা হলো আওয়ামী লীগ সমর্থক, একটা হলো মুক্তিযুদ্ধের চেতনার লোক, আর তৃতীয়ত হিন্দু। আমি এইসবের উপরে রিপোর্ট তৈরি করেছি, একটা বড় রিপোর্ট, 129 পেজের রিপোর্ট। কিন্তু এটার প্রচারণা খুব একটা হয়নি যেমন হওয়া উচিত ছিল। বাট ইটস এ ভেরি অথেন্টিক, এবং এর আপনার যেখানে আমি প্রশ্ন তুলেছি যে এই যে কতজন লোক মারা গেল এই আপরাইজিং, জুলাই আপরাইজিং, আমি দেখেছি 16ই জুলাই থেকে 5ই অগাস্ট পর্যন্ত সর্বমোট 329 জন। এটা আমার বক্তব্য না, এইটা ডেইলি স্টার, প্রথম আলো এবং সমকালের তথ্য। আর 5ই অগাস্ট থেকে 8ই অগাস্টে মারা গেছে আরো 328 জন, এই সর্বমোট 657। কিন্তু ইউনুস সাহেব বলে দিল 1400। এটা কেউ প্রশ্ন করে না, আমি প্রশ্ন করেছি, আমি এটা ইউএনকেও জানিয়েছি। যাই হোক, এটা অনেক কাজ হয়েছে, এখন এখন কেউ কেউ এগুলো উপরে কাজ করতেছে, দিস ইজ গুড নিউজ। কারণ এই তথ্যের ফলে দুটো হয়েছে, ইউএন এর ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে, আর একটা যারা সত্যিকার মারা গেছে তাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছে, কারণ অকামা লোকজনের নাম ওখানে ঢুকিয়ে দিয়েছে, তার তাদের প্রতি ইনজাস্টিস হয়েছে। তো আমি মনে করি যেমন এই প্রত্যেকটা ইস্যুতে আওয়ামী লীগ একটা বড় স্ট্যান্ড নেওয়া দরকার ছিল, কিন্তু আমরা সেইভাবে নিতে পারিনি। এখানে আমাদের কিছুটা দুর্বলতা আছে। আর আপনার সময়টা খুব ডিফিকাল্ট ছিল তো,
কে কোথায় আছে তার আপনার ঠিক নাই। প্রিয় একজন সাংবাদিক বাংলাদেশের মতিউর রহমান চৌধুরী, তার পত্রিকায় ছাপা হয়েছে যে তিনজন উপদেষ্টা রেজওয়ানা, আদিলুর রহমান শুভ্র এবং ফয়জুল হক, এই তিনজন মিলে নির্বাচন বিলম্বিত বা পণ্ড করার চেষ্টা করেছে। নির্বাচন করে ইউনূস সাহেব বেঁচে গেছে। আমার ধারণা বিলম্বিত করলে হি উড হ্যাভ বিন মোর ডিফিকাল্টি। আই ডোন্ট নো ওয়াই তারা যদি করে থাকেন, তাতে তাদের গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আপনার আস্থা নাই, হয়তো বা সেই সব কারণে। মানুষের একের বুদ্ধি থেকে 10-এর বুদ্ধি যে অনেক উত্তম সেটা তারা হয়তো বিশ্বাস করেন না। আই ক্যানট সে মাচ অ্যাবাউট ইট। এইটা যদি ঘটনা সত্য হয়, ইট ইজ পসিবল। এবং তাহলে তারা ইউনূস সাহেবের আরো ডিজাস্টার আন এবং নিজেদের আরো ডিজাস্টার আন। তারা ছেড়ে দিয়ে বেঁচে গেছেন, সসম্মানে বেঁচে গেছেন। হ্যাঁ, তবে তাদের বিচার হওয়া উচিত। আমি মনে করি এই যে ইউনূস সরকারের যারা ছিলেন, ইউনূস সাহেব এই যে মানুষ হত্যা করেছেন, শত শত মানুষ অ্যাট্রোসিটি করেছেন, আহ, আপনার পাথর দিয়ে, আপনার মধ্যযুগ কায়দায় পাথর দিয়ে, চাঁদা দেয়নি বলে তাকে পাথর দিয়ে পিটিয়ে মেরেছেন পাবলিকলি। তারপরে একটা হিন্দু ছেলেকে পুড়িয়ে মেরেছেন। হ্যাঁ, আমি যখন পুড়িয়ে মারেছেন তখন আমি তখন ইব্রাহিম আলাহ ইসলামের কাহিনী, এই নমরুদের কাহিনীর কথা চিন্তা করতেছিলাম, যে নমরুদ ওনাকে পুড়িয়ে আল্লাহ তাকে সাহায্য করে ইব্রাহিম আল্লাহকে বাঁচিয়ে দেন। হ্যাঁ, এই যে কাজগুলো করেছে, এই জন্য এই এবং তার গড় সবার আপনার বিচার হওয়া উচিত, বাংলার মাটিতে বিচার হওয়া উচিত। আপনার এক সময় ইউনূস ভাই আজকে ইউনূস সেন্টারে অফিস শুরু করেছেন। তিনি কি ইউনুস রাষ্ট্রপতি সেন্টারে হওয়ার অপেক্ষা করছেন? কি? আপনার এক সময়ের ইউনূস ভাই হ্যাঁ, আজকে তার গ্রামীণ সেন্টারে আবার নতুন করে অফিস শুরু করেছেন আজকে। তিনি কি এটা রাষ্ট্রপতি তো হওয়ার অপেক্ষা করছেন? সেটা গ্রামীণ ব্যাংক তো ইউনুস সাহেবের না, সরকারের। সেই সরকার আবুল মাল আব্দুল মুহিত সাহেব এটা অ্যাপ্রুভাল দিয়েছে। এবং তখন সব ফান্ডিং তো ছিল সরকারি, আর ছিল কিছু বিদেশি প্রতিষ্ঠান। পরবর্তীতে ইউনূস সাহেব অনেক বছর পরে ওটার এমডি হন। 1982 সালে গ্রামীণ ব্যাংক সরকারের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ইউনূস সাহেবের সাথে সম্পৃক্ত ছিলেন, কিন্তু 90 সালে উনি এমডি হন। বহু বছর তিনি এমডি ছিলেন। ওই এমডি থাকার সময় তিনি এইটাকে কুক্ষিগত করেন, নিজের করে বানায় ফেলেন এবং এইটার যত নয় ছয় করেন। তার বিরুদ্ধে প্রথম করাপশনের অভিযোগ আসছিল নেদারল্যান্ড থেকে। নেদারল্যান্ডের একটা সাংবাদিক, তিনি বিদেশিদের অনুদান পেতেন, সেই অনুদানটা তেনে ওদিক ওদিক করতেন। তখন ওই নেদারল্যান্ডের একটি টেলিভিশন সাংবাদিক এটা তুলে ধরে। তখন উনি ওদের ওখানে যান, গিয়ে টাকা টুকা দিয়ে সামহাও ম্যানেজ করে ফেলেন। উনি ওই ম্যানেজে এইগুলো সমস্যা হলে ম্যানেজ করতে ভালো পারেন, তো ওইটা করে ফেলে। যেমন ধরেন আপনার জাপানের সাথে সমস্যা হলো, জাপান তিনি দাবি করলেন যে জাপান সরকার শেখ হাসিনা টাকা দিয়েছে মেট্রো রেল করার জন্য, থার্ড টার্মিনাল করার জন্য। জাপান সরকার খুব কড়া নোটিশ দিল যে তোমরা কোনো এভিডেন্স না না থাকে যদি আর এরকম অভিযোগ করো, আমরা তোমাদের সাথে আর কোনো ব্যবসা করবো না, কোনো অনুদান দেব না। তখন উনি তড়িঘড়ি করে জাপানে গেলেন, সরকার ডাকে নেই, নিজেই গেছে, গিয়ে ওদের সাথে এই আলাপ করে যে সরি আমরা ভুল করে ফেলেছি, এই তোমরা মাফ করে দাও। হ্যাঁ, তখন ওরা মাফ করে দিল। এই জন্য জাপান যাওয়া। আপনার মনে আছে কাতারে গেলেন তড়িঘড়ি করে, তড়িঘড়ি করে কাতারে গেলেন কেন? তিনি অভিযোগ করলেন, তার দলবল অভিযোগ করলো যে কাতার সরকার শেখ হাসিনাকে ঘুষ দিয়েছে, আর সেই জন্য শেখ হাসিনা কাতারের সাথে 15 বছর এর দীর্ঘ মেয়াদি একটি এই এনার্জি সাপ্লাইয়ের জন্য চুক্তি করেছে। তারপরে কাতার খেপে গেল যে আমরা তো এই ঘুষ দিই নাই। হ্যাঁ, আমরা তড়িঘড়ি করে এটা একটা দ্বিপাক্ষিক বেসিস এটা এগ্রিমেন্ট হয়েছে। আর যেহেতু এনার্জি সেক্টর খুব ভালনারেবল, সেই জন্য শেখ হাসিনা এটা করেছেন এবং সস্তা। এখন তিনি যেটা করেছেন আমেরিকার পিটার হাসের সাথে, সেইটা তো আরো খারাপ। প্রায় $1 বিলিয়ন উপরে এনার্জি করেছেন, বাজারের দাম থেকে বেশি দামে। পাবলিক এক্স্যাক্টলি জানে না কত টাকায় করেছেন। ইতিমধ্যে দেশে যেটা 1200 টাকা দিয়ে এনার্জির কি ছিল, সেগুলো বেড়ে গেছে 2200-2500 পাওয়া যাচ্ছে না।
তাবল হয়ে গেছে। মানে দেশের মানুষকে একেবারে কিভাবে নিঃস্ব করা যায়, ধ্বংস করা যায়, ইউনূস সাহেব সেই সবগুলো কাজ করে গেছে। আর সেই তিনি দারিদ্র দূরীকরণের নেতা, আর বাংলাদেশের উনার সরকারে প্রায় 30 লক্ষ আর অধিকতর লোক দারিদ্র হয়েছে। আর কিসের ইউএনএফপি এর মতে প্রায় 62 লক্ষ, 62। কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম বলেছেন ইউনূস গভর্নমেন্টের কোনো কিছু নিয়ে তারা তদন্তের উদ্যোগ নেবেন না, কারণ ইউনূস গভর্নমেন্ট অনেক ভালো কাজ করেছে। তাদের অ্যাটলিস্ট সরকারে নিয়ে এসেছে এবং চলছাতুরি করে আওয়ামী লীগের বাদ দিয়ে, সুতরাং তারা তো বেনিফিশিয়ারি। তবে উনি ওটা বললেও হবে না, কারণ দেশের জনগণ চাইবে তার বিচারের, এবং বিচার হবে। এই বাংলার মাটিতেই বিচার, আজকে না হোক কালকে না হোক, হবে। অনেক ধন্যবাদ প্রফেসর আব্দুল মোমেন আপনার সাথে চমৎকার আলোচনার জন্য। আপনি ভালো থাকবেন। অনেক আপনাকে অসংখ্য শুভকামনা। ধন্যবাদ। আর আমি আশা করবি রমজান মাসে আমাদের জানি সবাই সিয়ামের জন্য, আত্মশুদ্ধির জন্য চেষ্টা করে, এবং সবাই এই ব্যাপারে যেন আরো অগ্রসর হয়। আর দেশে এত অন্যায় অবিচার হয়েছে, সেই জন্য তাদের অনুশোচনা করা উচিত সবার। এবং আমরা নতুন দিগদর্শন দেখে সুন্দর দিনে আশা করি দেশে একটা সুন্দর দিন আসবে। তবে আমি আবার আপনার মাধ্যমে এই নতুন সরকারকে অনুরোধ করব, দেশটাকে ঐক্যবদ্ধ করে। এই ফ্র্যাগমেন্টেড করে দেশ চালাতে পারবে না। আর এখন যদি সরকার এসেছে, মানুষ খুব খুশি, কিন্তু এই বেশি দিন যাবে না, হঠাৎ করে দেখবেন রাস্তায় লোক চলে আসছে। সুতরাং সব দলের থেকে ব্যান, এই নিষেধাজ্ঞা উইথড্র করেন। সব রাজনৈতিক এবং সাংবাদিক যাদের হিংসাত্মক কারণে মিথ্যা মামলা দিয়েছেন, সেগুলো উইথড্র করেন, তাদের ছেড়ে দেন। দেশের স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না করলে ব্যবসা হবে না, কোনো বিনিয়োগ হবে না, কোনো ইতিমধ্যে ব্যবসায়ীরা আতঙ্কে আছেন, কোনো বিনিয়োগ হবে না। বিনিয়োগ না হলে চাকরি হবে না, চাকরি না থাকলে আপনাদের মাথা খুব ফেসে দেবে। সুতরাং আপনারা এই ব্যাপারে সজাগ হন। বাবা, মানে আত্মম্বরী করার কোনো কারণ নাই। আপনারা নিজেরা জানেন কয়টা ভোটে আপনারা জয়লাভ করেছেন, আর দেশের বৃহত্তর লোক আপনাকে ভোট দেয় নাই, সেটাও আপনারা জানেন। সুতরাং এই বাস্তব জিনিসগুলো আপনার ডক্ট্রিন অফ রিয়ালিটির উপর বিশ্বাস করে পদক্ষেপগুলো নেন, যাতে দেশের মঙ্গল হয়। আমরা সবাই দেশের মঙ্গল চাই, মানুষের মঙ্গল চাই। মানুষের মঙ্গল বিবর্জিত করে আপনার সরকার বেশি দিন চালাতে পারে। সুতরাং সজাগ